করি। আজকে একটু আমরা করব, তোমরা শুনবে। দেখো শোনা যায় কি। রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মদিবস সত্য গেল, এখনো কবিপক্ষ চলছে। সেই জন্যই আমরা এই নাটকটির বিশেষ অংশ নির্বাচন করে নিয়েছি। খুব বেশি সময় নেব না, ৭ থেকে ১০ মিনিট। তার আগে ছোট্ট একটা প্রস্তাবনা। অমিত ও বিচিত্র প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথের এক অসামান্য নাটক রক্তকরণ। রাক্ষসী সভ্যতার যান্ত্রিকতার বিরুদ্ধে নাটকের উত্থান, যে প্রাণহীন যান্ত্রিকতা জীবনের সহজ শক্তি ও সৌন্দর্যকে নষ্ট করে বস্তু বিশ্বের নির্মম আধিপত্যকে প্রতিষ্ঠিত করতে উদ্যত। এ নাটকে যক্ষপুরী তারই প্রতীক। এই পুরীর এক জটিল রহস্যময় জালের আড়ালে রয়েছেন রাজা, যিনি সেখানকার সকল কর্মকাণ্ডের হোতা, অদৃশ্য নিয়ন্ত্রণ। তাঁরই নির্দেশে যক্ষপুরীর অন্ধকার জঠর থেকে হাজার হাজার অক্লান্ত শ্রমিকের দল তাল তাল সোনাপুরী আনবার কাজে নিযুক্ত, যে কাজ তাই শ্রমিকদের শরীরে ক্লান্তি চলে উঠেছে। সেই কর্মব্যস্ত শ্বাসরুদ্ধকর যক্ষপুরীতে হঠাৎ এসে পড়েছে ঈশানী গাঁয়ের মেয়ে নন্দিনী, যে জীবনের স্বাভাবিকতায় প্রাণোচ্ছল, প্রকৃতির সহজ লাবণ্যে ভরপুর। সে চায় যক্ষপুরীর সোনার শিকল ভাঙতে, সকল আবদ্ধকে মুক্ত করতে। নন্দিনী ভালোবাসে রঞ্জনকে, তার সেই ভালোবাসার প্রতীক রক্তকরণ। তাই তো তার হাতে গলায় ধরে রক্তকরবীর মালা প্রতীক্ষা করে সে রঞ্জনের আগমন। মানবী নন্দিনীর স্পর্শে একদিন নিষ্প্রাণ যক্ষপুরীতে জাগে জীবনের স্পন্দন। সবার মধ্যে দেখা যায় অভাবনীয় চাঞ্চল্য, পরিবর্তন আসে জালবন্দি রাজার মধ্যেও। রঞ্জনের নির্মম মৃত্যুর পর যক্ষপুরীর যান্ত্রিকতার বিরুদ্ধে শেষ লড়াই শুরু করে নন্দিনী। নিজের বিরুদ্ধে সেই অন্তিম সংগ্রামে যোগ দেন রাজাও। অবশেষে জয় হয় নন্দিনীর, বিজয়ী হয় প্রাণ সত্তা। এ নাটক কোন রূপক নয়, একেবারেই সত্যমূলক। জড়ের বিরুদ্ধে প্রাণের উত্থানে রক্তকরবীর মর্ম কথা। তবে এই নাটকটির সম্পূর্ণ অংশ নয়, আমরা সময় সংক্ষিপ্তির কারণে শুধু তার প্রথম অংশটুকুই আজকের উপস্থাপনা হিসেবে গ্রহণ করেছি। চলমান যে কবিপক্ষ, সেই কবিপক্ষকে স্মরণে রেখে কবিগুরুর প্রতি এই আমাদের অন্তিম শ্রদ্ধার্ঘ্য নিবেদন। শুরু হচ্ছে শ্রুতি নাটক রক্তকরবী। শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না আমায়। আমার একটু সময় নেই, একটু না। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বল। কুন্দ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলে তো মালা দুলবে। জাল খুলে দাও, ভেতরে যাব। না আসতে দেব না। কি বলবে শীঘ্র বল, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক।
ডালা যে তার ভরেছে আজ বাঁকা ফসলে, বলি হায় হায়। দেখছো না পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। আমার নেশায় উঠল মেতে দিগমধুরা ধানের খেতে, আমার নেশায় উঠল মেতে দিগমধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, বলি হায় হায় হায়। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যজ্ঞপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। যাও যাও, আর কথা কই না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি রাজা, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আলোর খুশি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর খুশি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। ভরার খুশি ধরে না, ভরার খুশি ধরে না, ওই যে উঠলে মরি হায় হায় হায়। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। আর কি বলছো তুমি? তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না কেন? আচ্ছা নন্দিনী, আমাকে আমাকে কি মনে করো, খুলে বলো তো। সে আরেকদিন বলবো, আজকে তোমার সময় নেই। আর যাই। না না না, যেও না, বলে যাও আমাকে কি মনে করো, বলো বলো। কতবার বলেছি তোমাকে মনে করে আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনি, আমি যাই। যেও না, বলো বলো, আমাকে তোমার ভালো লাগে কি না? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই ঘুরে ফিরে একই কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি নে। তোমার এত আছে, তুমি কেবলই অমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সে সব বোঝা হয়ে আছে। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো, তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড একটা মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি,
আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিনী, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে কেমন ব্যথিয়ে উঠেছে। আর আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে ঠিক এর উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলাম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল নববালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি তো এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তবু তোমাকে আমি ঈর্ষা করি। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছো। সহজ হয়ে ধরা দাও না কেন? আচ্ছা যেও, কিন্তু জানলার বাইরে হাত বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতখানি একবার একবার এর উপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? তুমি তো আমাকে ঘরে যেতে দিলে না। তুমি কেন এসব বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো। এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সে পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তগরবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি? ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছে, কিন্তু বলে গেলাম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে। কিছুতে তাকে ঠেকাতে পারবে না।